নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে আবারও স্বাগত আপনারা। যে সংলাপ ভাবায়, ভাবনা পথ দেখায়। প্রতিদিনই আপনারা জানেন যে সংলাপের প্যানেলিস্টরা বিভিন্ন ভাইটাল ইস্যুগুলো নিয়ে, যেগুলো সোসাইটির সাথে সম্পৃক্ত, সেই ইস্যুগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হন। প্যানেলিস্টরা ওনাদের মতামত ব্যক্ত করেন, ওনাদের বিচারধারা ব্যক্ত করেন, সেখান থেকে একটা সামাপ বেরিয়ে আসে। সেই সামাপগুলো সোসাইটির জন্য কাজে লাগতেও পারে যদি গভর্নমেন্ট গ্রহণ করে বা সোসাইটির গ্রহণ করে, তাহলে সেই বিষয়গুলো অবশ্যই আমরা আশা করি যে এই ভাবনাগুলো সমাজের বিকাশে সহায়তা করবে। আজকের যে বিষয়, সম্প্রতিকালে মাধববাড়ি কাণ্ডে আপনারা জানেন, নাগরিকত্ব বিলে সংশোধনী ইস্যুতে নেসো উত্তর পূর্বাঞ্চলে বন্ধ রেখেছিল 12 ঘন্টার। সেই 12 ঘন্টা বন্ধের অংশ হিসেবে ত্রিপুরাতেও টিএসএফ, আইএনপিটি এবং আইপিএফটি ওনারা মাধববাড়িতে রাস্তা অবরোধে বসেছিল। এই ঘটনাগুলো বিশ্লেষণ করার খুব বেশি প্রয়োজন নেই, কারণ ইতিমধ্যেই নিউজ ভ্যানগার্ড সহ রাজ্যের সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে আপনারা জেনে গেছেন। যদিও ইন্টারনেট পরিষেবা বন্ধ, সোশ্যাল মিডিয়াতে জানার বিষয়টা একটু বাকি আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যে বর্তমানে বিজেপি জোট সরকার চলছে, বিজেপি আইপিএফটির জোট সরকার। আজকে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে বলে ঘোষণা দিয়েছেন। এই ক্ষেত্রে বিগত দিনগুলোতে নিজেদের আয়ত্তাধীন পুলিশকে দিয়েই তদন্ত করা হতো। এই থেকে একটু বেটার হয়েছে যে ম্যাজিস্ট্রেট পর্যায়ে একটা তদন্ত দিয়েছে। কিন্তু জোটের ভবিষ্যৎটা কোন দিকে? মাধববাড়ি কাণ্ড বা বিগত দিনে এরকম আরও বেশ কিছু কাণ্ড, সেই কাণ্ডগুলোতে এ রাজ্যের যে জোট যারা সরকারে আছে, বিজেপি এবং আইপিএফটি দুজন মন্ত্রী রয়েছে, সেই জোটের ভবিষ্যৎটা কোন দিকে, এ নিয়ে আজকের আলোচনায় অনেক বিষয় বেরিয়ে আসবে। বিরোধী দলগুলোর ভূমিকাও এখানে আলোচনার মধ্যে কোথাও কোথাও উঠে আসতে পারে। আমি সেবক ভট্টাচার্য, আমার সাথে রয়েছেন অন্যান্য প্যানেলিস্টরা। বিশ্বেন্দু ভট্টাচার্য, সন্দীপ দত্ত চৌধুরী। সন্দীপ দা, আপনি শুরু করুন। মাধববাড়ির ঘটনার পর ইনফ্যাক্ট আমার একটি প্রেমরসের গানের সুর ভেতরে কল্লোলিত হচ্ছে। গানটির লাইন হচ্ছে, মাধব মাধব গুরুকুল শ্রেষ্ঠ, প্রেমকুলের অধিকারী, ভক্তজনের কাছে শৃঙ্গ বিহারী, চরণতলে তব নরনারী। ব্যাখ্যা করুন। ব্যাখ্যা করছি। আমি খুশি এই কারণে যে চরণতলে নরনারী যে ইনস্টিটিউশনটি ভাবতেন নিজেকে, তাকে আপনাদের সাংবাদিক বন্ধু কি বলে, সুদীপ দত্ত ভৌমিক শান্তনু মৃত্যুর পর জিবি হাসপাতালে পাইনি। পাপাই সাহার হত্যাকাণ্ডের পর রাজ্যের অপামর জনসাধারণ, বিভিন্ন পেশার জনসাধারণ যখন তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের কাছে, আমাদের যেমন বার অ্যাসোসিয়েশন, বিভিন্ন রাজনৈতিক দলের কম্বিনেশন, সেখানের টিম পর্যন্ত দল মত নির্বিশেষে চিন্তা ভাবনার ঊর্ধ্বে উঠে সেখানে গিয়েছিলাম। সিমিলারলি যেদিন আপনার শান্তনু হত্যা হলো, সেদিন একটি ট্রাকের ড্রাইভার মিসিং হয়েছিল। তার পরবর্তীকালে অনেকদিন বাদে তার বস্তাবন্দি দেহ ওই এলাকা থেকে উদ্ধার হয়। তার বাড়িতে যাওয়ারও কেউ প্রয়োজন মনে করেননি। ওই ইনস্টিটিউশনটি যিনি মনে করতেন চরণতলে তব নরনারী। কিন্তু ঘটনাটি ঘটতে পারল না। একটু আগে ঘটলে বোধহয় আরো আগে ওনাকে পেতাম, দৌড়ে চলে যেতেন এবং ওনার বিরোধী দল, আপনি যেহেতু মানে সূত্রধর হিসেবে সূত্রটা ধরে দিয়েছেন যে বিরোধী দলের ভূমিকাও আসবে, তো সেই ক্ষেত্রে উনি মিডিয়ার কাছে যে কথাগুলো বলেছেন, তাতে বলেছেন একটা শব্দ ইংরেজিতে মাঝখানে, বাংলার মাঝখানে ইংরেজিতে একটা শব্দ বলেছেন, সেটা হচ্ছে কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। তো কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড করতে করতে তো
আজ থেকে এক বছর কি 1.5 বছর আগে চম্পকনগর ব্রিজের উপর উলঙ্গ নৃত্য হয়েছে, কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। এই কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড করতে করতে সুদীপ দত্ত ভৌমিক চলে গেলেন, পাপাই সাহা চলে গেলেন, কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড করতে করতে শান্তনু চলে গেলেন। এরকম অনেক হয়েছে আগরতলা শহরে, আগরতলা, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন আপনি জায়গায়। যেহেতু সন্দীপ দা এই বিষয়টা তুলেছেন, আপনার কাছে আবার আসছি। আমি মাঝখানে একটু যুক্ত করছি, কারণ এই যে দ্বিচারিতাটা কোথায়? সেদিন যখন বর্তমান বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হসপিটালে গিয়ে বললেন, এটাকে কি অ্যাভয়েড করা যেত না? কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, ইংরেজি শব্দ বলেছেন উনি। বলেছেন এই যে এই গুলি চালনার ঘটনা, এটা দুঃখজনক, সবাই বলবে। এবার আমি সবিনয়ে জিজ্ঞেস করি, 11 সালের 11 জুলাই পাপাই সাহার কথা বলছিলেন, একই সাথে 9 জন গুলিবিদ্ধ হয়েছিলেন। পোস্ট অফিস চমুনিতে দাঁড়িয়ে পুলিশ ক্যামেরার সামনে পোজ দিয়ে দিয়ে গুলি করেছে মানুষকে। এটা কি অ্যাভয়েড করা যেত না? কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, তাই তো বললাম, কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। আজকে যদি বলে বেড়াল বলে আমি মাছ খাবো না, মাছ খাবো না, তা হয় নাকি? তো এগুলি তো ধরুন রাজনীতির ঘোলা জলে মাছ ধরার জন্য। তখন উনি করেননি, আজকে উনি করছেন। ইভেন সাধারণ সৌজন্যতাটুকু, যেমন আপনারা যখন বলেছিলেন যে আপনার মাননীয় মুখ্যমন্ত্রীকে চাই আমাদের কাছে আসুন, আপনি এই ব্যাপারে আপনার একটা সদার্থক ভূমিকা নিয়ে আপনি বলুন আপনার গভর্নমেন্টের স্ট্যান্ড কি। আপনাদেরকে বসে থাকতে হয়েছে রাস্তায়, ওপেন স্ট্রিটে, উনি আসেননি। আর আজকে উনি দৌড়ে চলে যাচ্ছেন। আমাদের গ্রাম দেশের বাংলায় বলে বেইল ধরতে যায় রে, বেইল। এখন তো বেইল নাই, এই ইটাগুড়া আর বেইল ধরতে পারতো না, একেবারে বেইল গেছে। এটা একেবারে দর্শক বন্ধু, আপনি সিপিএম হতে পারেন, আমার কথা যদি শুনে থাকেন, দরকার হলে চিন্তা করেন, ঘরে বসে যান, একদম ঘরে বসে যান। আর বেইল টেল নেই, একেবারেই বেইল নেই। এগুলি করে হাসপাতালে রাত্রেবেলা গিয়ে বেইল টেল ধরা যাবে না, বেইল শেষ, একেবারেই শেষ বেইল। এতে বলার কোনো অপেক্ষা রাখে না। বিজেপি হয়তো থাকবে না, বিজেপি থাকবে কি থাকবে না, কংগ্রেস আসবে কি আসবে না, দ্যাট ইজ এনিথিং, কিন্তু আপনাদের বেইল শেষ। এগুলি বলে লাভ হবে না, অন্ধকারের মধ্যে ঢিল চোরাচুরি, মানে দ্বিচারিতার একেবারে এক্সট্রিম সমস্ত ব্যাপারে। আমি সন্দীপ দা আসবো। বিশেন্দু, একটা সন্দীপ দা আলোচনার সময় বিরোধী দলের একটা দ্বিচারিতা ভূমিকা, এই ভূমিকার কথা তুলে এনেছেন। এবার আমি বিশেন্দুর কাছে জানতে চাইবো যে আদৌ কি যেমনভাবে 11 সালে 11ই জুলাই গুলি চালানোটা নিরর্থক ছিল, তেমনি মাধববাড়িতে সেই গুলি চালানো কি প্রয়োজন ছিল? কথা হচ্ছে যে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মাধববাড়ির পরবর্তী পরিস্থিতিতে জোট সরকারের ভবিষ্যৎ কি হতে পারে সেটা নিয়ে। তো প্রসঙ্গে তো বলতেই হয় যে খুব দুঃখজনক হলেও এটা সত্য যে প্রশাসনের উপরে সরকারের যে গ্রিপ থাকার কথা, সরকার মানে আমি মন্ত্রিসভার গ্রিপ থাকার কথা, সেটা আমার ব্যক্তিগত অনুধাবন হচ্ছে সেটা নেই। এটা আগের সরকারের কতখানি ছিল কি না বা কিভাবে ছিল সেটা আমি এখানে আলোচনা করতে চাই না। আমি বর্তমান সরকারের যে গ্রিপটা এটা দিন দিন কমে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে প্রশাসনটা দিন দিন কোনো একটা বিশেষ কোনো ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠীর কাছে চলে যাচ্ছে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন আপনারা দেখবেন যে ওই দিনের ঘটনাটা সূত্রপাত হয়েছিল সকাল 10:45 থেকে, যখন এই মানে সর্বশেষ যে ঘটনাটা গুলি চালানোর ঘটনা ঘটে সেটা প্রায় 3:45। আমি তার পরবর্তী সময়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করার, পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আমার এই জিনিসটা মনে হয়েছে যে পুলিশ বারবারই একটা কথা বলার চেষ্টা করছিল যে এটা কি এমন কোনো বিষয় যেটা নিয়ে আমাদের কথা বলতে হবে। তো আমার মনে হয়েছে এরা ত্রিপুরাটাকে নতুন করে ভাবতে শুরু করেছে, নতুন করে ত্রিপুরা করতে চায়। এবং আমি বলি যে এটা একটা খুব বিপজ্জনক প্রবণতা এবং সরকারের কাছে এটা অশনি সংকেত। সরকারকে কিন্তু সেটাকে মোকাবেলা করতে হবে। ডিজিপি সাহেব যদি মনে করেন যে উনি স্টেটমেন্ট দেবেন না, ঘটনার বিবৃতি দেবেন না, এবং প্রশাসন যদি মনে করে 48 ঘন্টা আমি ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখবো, আর সরকারের মন্ত্রীরা বলবেন আমরা ডিজিটাল ইন্ডিয়া করব, আমার মনে হয় দুইটার মধ্যে একটা মিসম্যাচ চলছে এবং এটা পরিকল্পিত এবং এটার মধ্যেও রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে বলে আমি মনে করি। সন্দীপ দা সেদিনই আলোচনার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে
9 জন মন্ত্রী বা 12 জন মন্ত্রীর পরিবর্তনই কিন্তু সরকারের পরিবর্তন নয়। সরকারের পরিবর্তন হচ্ছে, সরকারের মুখ হচ্ছে প্রশাসন, একদম পঞ্চায়েত সেক্রেটারি থেকে চিফ সেক্রেটারি পর্যন্ত। কিন্তু আদৌ কি সরকারের পরিবর্তন হয়েছে নাকি চেহারার পরিবর্তন হয়েছে? আমার মনে হয় সুধী নাগরিকবৃন্দ এবং দর্শক মণ্ডলী, আপনাদের এটার মূল্যায়নের সময় এসছে। এটা বিপ্লববাবু বা মানিকবাবু, বাদলবাবু বা জিষ্ণু দেববর্মা সাহেব ওনাদের বক্তব্য নয় বা ওনাদের নিয়ে আলোচনা নয়, আলোচনা হচ্ছে দৃষ্টিভঙ্গির। যে প্রশাসন সেই সময় ছিল, যেই প্রশাসন 11 জুলাইয়ের ঘটনায় প্রকাশ্যে গুলি চালিয়েছিল, যেটাকে বলা হচ্ছিল ইট কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, আজকে সেই প্রশাসনেরই উত্তরসূরিরা মাধববাড়িতে দাঁড়িয়ে গুলি চালিয়েছেন, যার ব্যাখ্যা এক একজন এক এক রকম দিচ্ছেন। এবার এটা একটা দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে যে বলা হচ্ছে জোট রাজনীতির ভবিষ্যৎ। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, আমার যে অভিজ্ঞতা বা যেটুকু আমি বুঝি, আমার মনে হয় জোট সরকারের ভবিষ্যৎ সুনিশ্চিত। এর কারণটা হচ্ছে এই, আইপিএফটি সরকারে যাবে বা সরকারে পার্টিসিপেট করবে, আমার মনে হয় নির্বাচনের আগের দিন পর্যন্ত আইপিএফটি নেতারা জানতেন না। এটা বিজেপি যারা তাদেরকে সরকারে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল। এটা আমি বলছি না যে 2 জন মন্ত্রী হয়েছেন, মন্ত্রীরা পদমর্যাদা বেড়েছে, এটা নয়। এটা একটা টিউজিএস এর পরে রাজ্যের রাজনীতিতে বা রাজ্য সরকারের কাছে কোনো উপজাতিভিত্তিক দল যে তার নিজের কথা বলতে পারবে এইরকম প্রতিনিধি পাঠিয়েছে। মাননীয় এনসি দেববর্মা সাহেব যথেষ্ট প্রাজ্ঞ লোক, রাজনীতি বোঝেন এবং ওনার যে চিন্তা চেতনা সেটা অনেক উঁচু মার্গের, আমি খুব পরিষ্কারভাবে বলি। মেবার জমাতিয়া সাহেব উনিও খুব উচ্চশিক্ষিত মানুষ, ওনারও একটা চেতনা আছে এবং যার প্রতিফলন আমরা উপজাতি কল্যাণ দপ্তরের কাজকর্মে দেখতে পাচ্ছি গত 10 মাসে। যে কাজ উপজাতি কল্যাণ দপ্তর করেছে সেটা গত 15 বছরেও কাজটা হয়নি, এটাকে কিন্তু আমাদের স্বীকার করতেই হবে। এখন যদি কেউ মনে করেন যে এই মাধববাড়ির একটা ঘটনা বা গন্ডাছড়ার কোনো একটা ঘটনা বা তৈবান্দালের কোনো একটা ঘটনাকে সামনে এনে যে জোট ভেঙে যাবে, জোট সরকার ভেঙে যাবে, এটা নিয়ে অন্যদের এত মাতামাতি করার কোনো সুযোগ নেই। কারণটা হচ্ছে আপনারা অ্যান্টি ডিফেকশন ল জানেন। অ্যান্টি ডিফেকশন লতে বলাই আছে পরিষ্কার, 36 জন এমএলএ নিয়ে বিজেপি সরকার করেছে। এখান থেকে যদি কেউ বেরিয়ে গিয়ে সরকার করতে চান, তাকে অন্তত 25 জন এমএলএকে নিয়ে যেতে হবে, 24 জন এমএলএ নিতে হবে। তো এই 24 জন এমএলএ নিয়ে যাওয়ার মতো নেতা আমাদের রাজ্যে এখন আছেন কিনা আমি জানি না, যদি থাকেন ভালো। আইপিএফটি যদি আজকে দল থেকে বেরিয়ে যায়, আইপিএফটি একটা বিরোধী দলের ভূমিকায় যেতে পারবে। তাতে এই রাজ্যের উপজাতি সম্প্রদায়ের কী লাভালাভ হবে এটা মানুষ বুঝতেই পারেন। তো আমি এই প্রেক্ষাপট থেকে বলতে চাই যে এই সরকার 5 বছরের জন্য নিশ্চিত এবং এই জোট সরকারটাও নিশ্চিতই কাজ করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে বাইরে থেকে যে ইন্ধনগুলো দেওয়া হচ্ছে, বারবার একটা জিনিস বোঝানোর চেষ্টা হচ্ছে যে যারা আন্দোলনকারী ছিলেন, যারা সিটিজেনশিপ বিলের বিরোধিতা করেছেন, তারা এর মধ্যে আইপিএফটিও ছিল। আইপিএফটি নেতারা পরিষ্কার বলেছেন, হ্যাঁ আমরা সিটিজেনশিপ বিলের যে অ্যামেন্ডমেন্ট সেটা আমরা এটার বিরোধিতা করি। কিন্তু এর মানে কি এই যে এইখানে যারা হাঙ্গামা করেছেন, যারা আগুন লাগিয়েছিলেন, এরা কি আইপিএফটি দলের লোক বলে কেউ জেনেছেন? যেটুকু জানা গেছে এফআইআর কপিতে যা পাওয়া গেছে এবং পুলিশের যা তথ্য, এরা সব এই আইএনপিটি সমর্থক এবং না আইএনপিটির টিএসএফ এর মেম্বার, যারা গুলিবিদ্ধ হয়েছেন তারাও টিএসএফ এর মেম্বার। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে রাজ্য মন্ত্রিসভার বরিষ্ঠ সদস্য সুদীপ রায় বর্মন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে কারা এর পেছনে থাকতে পারে। আজকে মুখ্যমন্ত্রীও তার প্রেস কনফারেন্সের মধ্যে বলেছেন যে আইএনপিটির সঙ্গে যারা 2 দিন রাজ্যে দেশব্যাপী ধর্মঘট করেছিল এরাও সামিল হয়েছিল। তাহলে আমার মনে হয় যে রাজ্য প্রশাসনে কি বলল না বললোর চাইতে মুখ্যমন্ত্রী এবং একজন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং রাজনীতিভাবে প্রাজ্ঞ লোক, উনি যখন বলেছেন আমাদের বুঝতে বাকি নেই যে রাজনীতিটা কোন জায়গায় হয়েছে। এখন আমার যেটা আশঙ্কা সেটা হচ্ছে যে বা যারা প্রশাসনকে নিজের মতো করে চালানোর চেষ্টা করছেন, যারা বিনা প্রয়োজনে একটা আতঙ্ক তৈরির চেষ্টা করছেন এবং 4 দিন ধরে ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন, তারা কোন দলের হয়ে কাজ করছেন সেটা খুঁজে বার করা উচিত। এবং এটা রাজ্য বিজেপি নেতৃত্ব এবং রাজ্য সরকারের দায়িত্ব এটাকে খুঁজে বের করে এই কাজটা কেন করা হলো, এটা কি নতুন করে আতঙ্ক তৈরি করার জন্য, মানুষকে কনফিউজ করার জন্য, নাকি অন্য কোনো রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, এর মূল্যায়নের সময় আমার মনে হয় এসে গেছে।
বিশেন্দু, অ্যাজ এ প্যানেলিস্ট আমি আমার নিজস্ব চিন্তাভাবনা এখানে উপস্থাপন করছি। প্রথমত বিষয় হচ্ছে, বিশেন্দুর এই পয়েন্টটার সাথে আমি সম্পূর্ণভাবে একমত যে এই ধরনের ঘটনায় এখনই জোট ভেঙে যাবে এরকম পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু এই ঘটনা ঘটল কেন? যেদিন ঘটনা ঘটছিল ওই সময়টাতে আমি মন্ত্রী এনসি দেববর্মাকে ফোন করেছিলাম ওনার প্রতিক্রিয়া জানার জন্য। উনি তখন গুয়াহাটিতে অবস্থান করছিলেন। উনি সিম্পল একটা কথাই বলেছেন, বিস্তারিত কিছু খবর আমার কাছে নেই, কিন্তু এই মুভমেন্টটাকে আমরা সমর্থন জানাই। নেসুর যে মুভমেন্টটা, সেই মুভমেন্টে টিএসএফ আছে, কিন্তু এই দাবিটাকে আমরা সমর্থন জানাই, এই আন্দোলনটাকে আমরা সমর্থন জানাই, উনি স্পেসিফিকভাবে বলেছেন। সেকেন্ড, মাধববাড়িতে যারা জড়ো হয়েছিলেন তাদের মধ্যে টিএসএফ ছিল, তাদের মধ্যে আইএনপিটি ছিল, আইএনপিটি স্টুডেন্ট অর্গানাইজেশন ছিল, তাদের মধ্যে আইপিএফটিও ছিল। এবং দুর্ভাগ্যের হলেও সত্যি যে বিভিন্ন অভিযোগ উঠছে, ওই অত্র অঞ্চলের কিছু মাঝারি স্তরের, নিচের স্তরের বাম নেতাদেরও এই ভিড়ের মধ্যে দেখা গেছে। এবার প্রশ্ন হলো, মাধববাড়িতে 50টা উপজাতি, বাঙালি বলে আমি সেন্টিমেন্টটাকে অন্যদিকে দিতে চাই না, আমি বলছি উপজাতি, অনুপজাতি দোকান ঘরগুলোকে পুড়িয়ে দিয়েছে। পুলিশের উপর আক্রমণ হয়েছে, গুলতি দিয়ে মেরেছে। সাংবাদিক বন্ধু আমাদের সতীর্থ এক যুবক, সেও আহত হয়েছে। তাহলে প্রশ্নটা হলো, এরকম কি পরিস্থিতি তৈরি হলো যে এখনই এই কাজটা করতে হবে? তার পেছনটা কি? আমরা তো মাধববাড়ির ঘটনাটাকে আমরা সামনে দেখলাম, এর পেছনটা কি আছে কথা বলে এর পেছনটা আমি যেটাকে ভাবি, দিস ইজ নাথিং বাট এ প্রেশার পলিটিক্স। কি প্রেশার পলিটিক্স? সামনে লোকসভা নির্বাচন, আমাদের পূর্ব লোকসভা আসনটা চাই, বিজেপি না করেছে, 2টো আসনেই পদ্মফুল ফুটাবে অমিত শাহ বলে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে একটা চাপ দেওয়া, একটা প্রেশার পলিটিক্স করা, বিপরীতে শক্ত অবস্থানে থেকে বিজেপিও বুঝিয়ে দিয়েছে, তুমি যতই চাপের রাজনীতি করো, আমি গুলি না, আমি দুটো আসনে পদ্মফুল নিয়ে যাব। প্রথম জন কামান, লাঠিচার্জ, তারপর এইবার গুলি চালনা নিয়ে আমার কথা আছে। আমি যতখানি খবর পেয়েছি, শূন্যে গুলি করার পর্যন্ত অর্ডার উপর থেকে এসেছে, কিন্তু শরীরে না। কিন্তু মানুষের উপর গুলি করার অর্ডারটা কে দিল? আমি নিশ্চিত বিগত দিনে সংলাপ অনুষ্ঠানে বারবার আলোচিত হয়েছে, বাইরে থেকে আইএস অফিসার, আইপিএস অফিসার যারা আসছেন তারা ত্রিপুরার সেন্টিমেন্টটাকে বুঝেন না বা বোঝার চেষ্টা করেন না অনেক সময়। যদি ত্রিপুরার সেন্টিমেন্টটাকে বুঝতেন তাহলে উপজাতি, এর মধ্যে নিরীহ উপজাতিও আছে, তাদের উপর গুলি করার অর্ডার কেউ দিত না। ত্রিপুরার মাটিকে বুঝে না। এবং আমি নিশ্চিত এই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো টিপিএস অফিসার থাকতেন, উনিও করতেন না, হয়তোবা গুলি চালানোর অর্ডার দিতেন না, লাঠিচার্জ করো, জলকামান যাও। কারণ আমি বিশ্বাস করি সেদিন যেমন 11 সালের 11 জুলাই এমন কোনো ঘটনা হয়নি। থানার উপর আক্রমণ করেছে ঠিক, পুলিশের উপর আক্রমণ করেছে ঠিক, কিন্তু মানুষকে গুলি করে হত্যা করার তেমন কোনো ঘটনা ছিল না। ঠিক তেমনি মাধববাড়িতে অনুপজাতিদের দোকান পুড়িয়ে দিয়েছে, পুলিশের উপর আক্রমণ করেছে, কিন্তু তারপরেও জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে, তারপরেও এত তাড়াতাড়ি গুলি চালানোর অর্ডার দেওয়া, এটা আমার মনে হয় ঠিক হয়নি। তাহলে কনস্পিরেসিটা কোথায়? পেছনে কনস্পিরেসিও থাকতে পারে, কনস্পিরেসিটা কোথায়? বা পেছনে মাটিকে না বুঝার গন্ধও থাকতে পারে।
এই জায়গাগুলো বিবেচনা করে মাধববাড়ির ঘটনা সম্পর্কে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত। এই ঘটনাগুলোকে বাদ দিয়ে, ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে, মাধববাড়ি ঘটনা শুধু একটা নিছক মাধববাড়ির ঘটনা, বিষয়টা এমন না। এর পেছনে যেমন রাজনীতি আছে, এর পেছনে যেমন ত্রিপুরার মানুষকে সঠিকভাবে মানুষের মর্যাদা না দেওয়ার জন্য কিছু কিছু অফিসারের ভূমিকা আছে, তেমনি আবার কোথাও কোথাও কনস্পিরেসিও আছে। প্রথম পর্বের আলোচনা আমার মনে হয় এই জায়গা থেকে আমরা দ্বিতীয় পর্বের আলোচনা যাই, যে জোটের ভবিষ্যৎটা নিয়ে সন্দীপদা কথা বলেন, কি হতে পারে। আপনি যে জায়গাটা আপনি শেষ করেছেন সেখান থেকে যদি ধরি, মাধববাড়ি আসাম আগরতলা রোডে ন্যাশনাল হাইওয়ে 44, তাহলে যেখানে অগ্নিসংযোগ ঘটল বাড়িঘর দোকানপাটে, সেটা কিন্তু এনআইটির 3 নম্বর গেটের কাছে। দুটার দূরত্ব অনেক। মাধববাড়িতে হয়েছে, মাধববাড়িতে হয়েছে টায়ার জ্বালিয়ে হয়েছে, কিছু কিছু বাড়ি ঘরের দোকানে। ওই দিকটা কেন হলো? তো whether there is any deep rooted conspiracy for that? এখন এটা যদি কনস্পিরেসি থাকে, কনস্পিরেসির মদতদাতা বা চক্রী কারা কারা হতে পারে, এপ্রিহেনশন, ম্যাজিস্ট্রেট এনকোয়ারি দিয়ে এগুলি বেরোবে না। কারণ আপনার বোধহয় মনে আছে, আপনি দীর্ঘদিন এই পেশার সঙ্গে যেহেতু জড়িত, ওই অত্র অঞ্চলে রবি লিটন নামে দুটো ট্রাইবেল ছেলে আনন্যাচারাল ডেথ হয়েছিল। আমরা জানি না তাদের ডেথটা কিভাবে হয়েছিল, বাট ইট ইজ আনন্যাচারাল ডেথ, নট এ নর্মাল ডেথ। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যেদিন ঘটনা ঘটলো সেদিনই বলে দিলেন ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্টাল ডেথ। তারপর হচ্ছে এনকোয়ারি, তো এনকোয়ারিতে কি প্রসব করবে পরিষ্কার। তো এখন বিপ্লব বাবু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ম্যাজিস্ট্রেট এনকোয়ারি দিয়েছেন, তো ম্যাজিস্ট্রেট তো আগে দেখে নেবেন সরকারের পজিশন, সরকার কি বলতে চাইছে, সেই অনুসারে এনকোয়ারি হবে। ম্যাজিস্ট্রেট কারা? এসডিএম লেভেলের, ডেপুটি কালেক্টর লেভেলের, দে আর দ্য ম্যাজিস্ট্রেটস। প্রশাসনিক হিসেবে তারা এনকোয়ারি করার সময় দেখে নেবে সরকার কি বলতে চাইছে, সেই অনুসারে রিপোর্ট আসবে। রিপোর্টটা আসলেও কোনোদিন বেরোবে না। এটার পেছনে আমার যেটা ধারণা, খুব ইনিশিয়ালি একটা থ্রেট পলিটিক্স থাকতে পারে। আর যদি থ্রেট পলিটিক্স থাকে তাহলে জোটের ভবিষ্যৎ খুব রিস্কি। কারণ বিশ্বেন্দ্র একটা হিসাব দিচ্ছিল 24-25 বলছিল, আপনি সংশোধনী এনেছেন, এনে বলেছেন 24। তো 24-এর সঙ্গে বিশ্বেন্দ্রবাবু হামলি জিজ্ঞেস করি, 24-এর সঙ্গে 16 যোগ করলে কত হয়? আগে তো 24 হতে হবে দাদা, আগে তো 24 সিকিউর করুন, তারপর বাকিটা করুন না 16। এখনের পরিস্থিতিতে যদি আরেকটু সামনের দিকে যাই, লোকসভা, তাহলে কি 24টা করা খুব কঠিন? খুব কঠিন, খুব কঠিন, বহুত কঠিন, অ্যাকর্ডিং টু ইউ কঠিন, খুব কঠিন। কিন্তু আমি বলি 24-এর সঙ্গে ওই যে 16 লোভ আছে, 16 যে দূর থেকে তাকিয়ে আছে, আগে তো 24 আপনি 24 আগে ঠিক করুন, তারপরে বাকি 16কে হিসাব তাহলে করবেন। জোটের ভবিষ্যৎ থাকে না, ভবিষ্যৎ নেই, জোটের ভবিষ্যৎ নেই, তাহলে জোটের কোনো ভবিষ্যৎ থাকে না। কিন্তু যদি 24 না করতে পারি তাহলে জোটের ভবিষ্যৎ অটুট। আইপিএফটি থ্রেট পলিটিক্সই শুধু চলবে। আর কিছু লোক কপালের গুণে, দুর্ভাগ্যের গুণে, হ্যাঁ, চরণতলে নরনারীর প্রেরণায়, বুঝলেন, তারা বাড়ি ঘর পূর্বে, দোকানের জিনিসপত্র হবে, টুকটাক রাস্তাঘাটে ছিনতাই হবে, রাত্রিবেলা যদি বাড়ি যাওয়ার পথে কেউ পায়, এই তুই রাত্রিবেলা বেরিয়েছিস কেন, এই যা বাড়ি যা, বলে চর থাপ্পড় খাবে। এটা তাদের দুর্ভাগ্য, এটা কিছুই করে না, এইভাবেই তাহলে চলবে। কিন্তু যদি থ্রেট পলিটিক্স থাকে, ইফ ইট ইজ, সেবকবাবু যেটাকে হিন্ট করেছেন, হ্যাড ইট বিন এ থ্রেট পলিটিক্স, ইউ টেক ইট গ্রান্টেড, আগামী দিনে প্রেশার পলিটিক্স ফর দ্যাট ইস্ট লোকসভা, ইট মে বি, ইট মে নট বি। আমরা আলোচনাতে কেউই জানি না, আমরা ইফস এন্ড বার্ডস গুলো নিয়ে শুধু আলোচনা করছি, ঘটনা পরম্পরা। কারণ অনেক সময় সার্কামস্ট্যান্স স্পিকস অফ সামথিং। কারণ যখন ডাইরেক্ট এভিডেন্স আমি কিছু পাচ্ছি না, আমার সার্কামস্ট্যান্স এভিডেন্সটাকে আমাকে পোস্টমর্টম করতে হবে, করে আমাকে একটা ফাইনাল টিটিতে গিয়ে বুঝতে হবে যে এই জিনিসটা হলে এই জিনিসটা হতে পারে। তো সার্কামস্ট্যান্সে যদি হ্যাড ইট বিন এ প্রেশার পলিটিক্স, তাহলে আরও চলবে, আগামী দিন আরও ভয়ঙ্কর হবে। সরকার যদি কঠোর হস্তে মোকাবিলা না করেন, কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, এই মন্ত্রে দিয়ে যদি চলেন, তাহলে খুব বিপদ রাজ্যের মানুষের, প্রশাসনেরও বিপদ। গুলি চালানোকে কি সমর্থন করছেন? শূন্যে গুলি চালানোকে সমর্থন করি, যদি শূন্যে গুলি চালিয়ে থাকে। যদি শূন্যে গুলি চালানো হয়, লোকগুলি ইনজুর্ড হতো না। এই প্রশ্নটা তো আসুন, কালকে কান্ট্রি মেড একটি পিস্তল পাওয়া গেছে, সরকার এটাকে ব্যালিস্টিক এক্সপার্টের কাছে পাঠিয়েছেন। হঠাৎ করে এটা তো নিশ্চয়ই পুলিশের না, তাহলে উইথ আর্মস যারা পিকেটিং করছিলেন, তারা উইথ আর্মস কোন উদ্দেশ্য নিয়ে আসলেন? আপনার সাংবাদিক যে বন্ধু, আমি এই ক্ষেত্রে একটু আপনাকে কাট করছি, যে আপনার এই পিস্তলটা দেখে কি মনে হয়েছে যে
এটাতে ফায়ারিং হতে পারে, এটা ফায়ারিং হতে পারে, এটা ব্যালিস্টিক এক্সপার্ট বলবে। আবার সিমিলারলি লক্ষ্য করে দেখুন, ফরগেট অ্যাবাউট দিস ব্যালিস্টিক, মানে 2 মিটার 3 মিটার যাবে না এই বিস্তৃত। আমি মানলাম আপনার কথা। এবার আসুন, আপনার সাংবাদিক বন্ধুর যে ইনজুরিটা, সেই ইনজুরিটার নেচারটা কি? গলতি দিয়ে মেরেছে। গুলতি, ক্লিয়ার। গুলতি মানে গুলি, কাচের গুলি হতে পারে, মাটির গুলি হতে পারে। ইট মে বি, ডাক্তার উইল স্পিক অফ যে ইনজুরিটার নেচার কি, গ্রেভিয়াস অর সিম্পল, ডেপথ কতটুকু, কি ধরনের উইপেন দিয়ে দ্বারা হতে পারে। তাহলে আমি পিকেটিং করতে এসেছি নিশুর সমর্থনে, নাগরিকত্ব বিল সংশোধনীর কে সমর্থন করি না, প্রতিবাদে। তো বাবা, আমার এগুলির কি প্রয়োজন, এগুলো কেন নিয়ে এসেছি? তার মানে যদি যারা কাজটা করেছেন মানে দায়বদ্ধতা নিয়ে এবং সহানুভূতিশীলতা নিয়ে, মানে ডেডিকেশন নিয়ে, যে আমি সমর্থন করি না, ডেমোক্রেসিতে হতেই পারে, হতেই পারে। তার ভিড়ে কি, অনেক লোকের ভিড়ে কি, যেমন কীর্তন টির্তনে পকেটমার পাওয়া যায়, কীর্তনে পকেটমার পাওয়া যায় না। আপনি বসলেন, হরে কৃষ্ণ হরে রাম করছেন, কি আরাম, গলায় মালা দিয়ে বাতাসা লুট, হঠাৎ করে ওঠার সময় নাইবার বাড়ি যায়, পকেটের পেছনে হাত দিয়ে দেখলেন মানি ব্যাগখানা নেই, কীর্তনও চুরি হয়। তার মানে ওই লোকের ভিড়ে কিছু অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস হয়তো ঢুকে গেছে। বিশেষ করে আমাকে এটা ভাবিয়ে তুলেছে আপনার সাংবাদিক বন্ধুর ইনজুরিটা দিয়ে। সাংবাদিক বন্ধুর ইনজুরিতে গুলতি কেন আসবে, এই ধরনের উইপেন? তার মানে নিয়ে প্রস্তুত হয়ে গেছে। কালকে যদি এমন একটা প্রোগ্রামের মধ্যে হঠাৎ করে দেখেন আপনার কোনো সাংবাদিক বন্ধু গেল, তার মাথার মধ্যে হঠাৎ করে একটি তীর ধনুক, তার মানে দে ওয়্যার প্রিপেয়ার্ড উইথ তীর ধনুক। তার মানে এই প্রিপারেশনটা কেন? এটা গণতান্ত্রিক আন্দোলন। এরা কি করতে পারে? রাস্তার সাইডে, বাস্তব যেটা হিউম্যান ইনস্টিংক্ট, রাস্তার সাইডে যদি ইটের উশৃঙ্খল, তাদের আচরণটা উশৃঙ্খল ছিল, এই নিয়ে কোথাও মানে সন্দেহ নেই। তার মানে কি কন্ট্রোল নেই? তো কন্ট্রোল যদি না থাকে ডেমোক্রেসিতে, কন্ট্রোলে যদি না থাকে, আপনার কিসের প্রেশার পলিটিক্স আর কিসের জুটের ভবিষ্যৎ, কিসের জুট অটুট? যা খুশি তারা তো একদিন এনসিতে পর্মকে চ্যালেঞ্জ করে বসবে, তারা একদিন বিজয় আঙ্কলকে চ্যালেঞ্জ করে বসবে। আপনার মনে আছে বছর দেড়েক আগে ইন্ডিয়াকে, আরে ভারতবর্ষকে ব্র্যান্ডেড করে দিয়েছিল ওরা, নগ্নতায় ব্র্যান্ডেড। সারা পৃথিবীর লোক বলছে হা হা কে বাদ কে বাদ। তো এই যদি হয়, সেদিন তো এনসিতে পর্মার কন্ট্রোলে ছিল না। এনসিতে পর্মার সজ্জন লোক, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই, প্রাজ্ঞ লোক, বিজ্ঞ লোক, অভিজ্ঞ লোক, প্রশাসনিক এগুলি টেকনিক্যালিটিস বুঝেন, কিন্তু সেদিন কন্ট্রোল করতে পেরেছিলেন? পারেননি। তার মানে আন্দোলন করতে করতে যদি আন্দোলন হাতের বাইরে চলে যায়, যেটা আইনপিটি যদি ধরি সাদা চোখে, কিন্তু সুদীপ বর্মনের বক্তব্যটার সঙ্গে যদি আবার আইনপিটিকে মিলে, সুদীপ বর্মন তাকে পরিষ্কার মানিক দেখে হিট করে দিয়েছেন প্রথম দিন, দেরি করেননি তো উনি, যে ভজলিশপুর এলাকার যিনি প্রতিনিধি ছিলেন, দ্যাট মিনস মানিক দে, মানে সিপিএম। এটা তো অন ক্যামেরা, আপনাদের সামনে অন ক্যামেরাতে বলেছেন উনি, জিবি হাসপাতালে তাদেরকে দেখতে গিয়ে। তাহলে কি পেছন থেকে চক্রান্তটা অ্যাকর্ডিং টু সুদীপ রায় বর্মন? আমি জানি না, সুদীপবাবুর ইনফরমেশন নিশ্চয়ই থাকবে, কারণ উনি দায়িত্বশীল মন্ত্রী। সুদীপবাবু বলছেন সরকার তো প্রশাসনিক প্রধান হিসেবে এনকোয়ারি যখন হবে, এই যে বক্তব্যটা, সুদীপবাবুর বক্তব্যটাকে তো ব্রাস্টাসাইড করে দিতে পারবে না। মানিক দেখে হিন্ট করেছেন, তাই তো বিশ্বদেববাবু? আপনারা দুজনই সাংবাদিক, জিবি হাসপাতালে দেখতে গিয়ে করেছেন। তার মানে সুদীপবাবুর নিশানাটা বাম। আমার আপনার মতো পথচারী যারা রাস্তা দিয়ে চানাচুর কিনে, বাদাম কিনে হাঁটতে হাঁটতে খায়, আমাদের নিশানা হচ্ছে কেন বাবা তোমার আন্দোলনকারীদের মধ্যে উইথ আর্মস আসবে, এই সমস্ত দুপাট্টা ফুপাট্টা গুলো নিয়ে আসবে। ওয়াই? আমাদের মতো সাধারণ লোক যারা, আপনার মতো সাংবাদিক বন্ধু যারা অ্যানালাইসিস করবেন, তারা চিন্তা করে দেখবেন এটা 24-এর লোকের 16 যুগ, না 24 হবে, না 24 হবে না। আপনারা ডেফিনেটলি যার যার চিন্তাধারার প্রশ্ন। তার মানে আলটিমেটলি আমরা এক বাক্যে একটা জায়গাতে আসতে পারি সংলাপের এই প্ল্যাটফর্ম থেকে, যে জোটের ভবিষ্যৎ অটুট না জোট ভেঙে যাবে, সেটা কিন্তু আস্তে আস্তে সেমিকোলনে দাঁড়িয়েছে, প্রশ্নবোধক না, নট প্রশ্নবোধক, সেমিকোলন। কারণ বিজেপির মুখ্যমন্ত্রী আজকে প্রেস মিট করেছেন, উনি প্রেস মিট করে উনিও ইনডাইরেক্টলি আইপিএফটিকে কিন্তু ব্লেম করেননি। আপনার সঙ্গে আইপিএফটির সর্বোচ্চ নেতার বক্তব্যে উনি বলেছেন আমরা নৈতিকভাবে সমর্থন করি। তো তাদের লোক কিছু যায়নি, এটা কিন্তু কেউ বলে না, এটা বাস্তব রিয়েলিটি। মিডিয়া বলেছে, বাইরের মিডিয়া বলেছে। এই পর্যায়ের আলোচনায় যে আগের পর্যায়ে বিশ্বন্দু জোটের ভবিষ্যতে কোনো ধরনের শঙ্কা আছে বলে মানতে রাজি নয়। আমিও আমার অ্যাজ এ প্যানেলিস্ট আলোচনায় জোটের ভবিষ্যতে কোথাও শঙ্কা আছে বলে আমি মনে করি না। বাট আপনি সেমিকোলন দিয়েছেন, আমি প্রশ্নবোধক না, কোশ্চেন মধ্যে মার্ক দেনি। বিশ্বন্ত আমি সন্দীপদার সঙ্গে একটা জায়গায় একমত, যে
হ্যাঁ, যদি সেটা গণতান্ত্রিক আন্দোলন হয় সেটার মধ্যে আর্মস কেন থাকবে, এটা অবশ্যই কথাটা ঠিক। কিন্তু সেই সঙ্গে আরেকটা কথা উনি বলেছেন, উনি একদম প্রাজ্ঞ আইনজীবী, অতএব ওনার কাছে তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। উনি বলছেন আরেকটা কথা, যে যদি মাঝখানে দুষ্কৃতি ঢুকে যায় পকেটমার তো কীর্তনও হয়। আমার মনে হয় এটা সাফিসিয়েন্ট এনাফ যে বোঝার জন্য উনি কি বোঝাতে চেয়েছেন। এবং আজকে মুখ্যমন্ত্রীর যে বক্তব্যটা, সেখানেও কিন্তু উনি ইঙ্গিত করেছেন যে পুলিশ কি অবস্থায় গুলিটা চালিয়েছিল। এখন মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীও বটে, উনি ব্যাপারটা ইলাবোরেট করেননি। আমি মনে করি যে পুলিশের যে গুলি চালানোটা, এটার পিছনেও ষড়যন্ত্র আছে। আমি খুব পরিষ্কার এটার মধ্যে যাই বলুন, কারণ আমি জানি না আপনাদের টিয়ার গ্যাসের অভিজ্ঞতা আছে কিনা, আমার আছে। টিয়ার গ্যাস যদি একবার চোখে লাগে অন্তত আধা ঘন্টা চোখ খুলে তাকানো যায় না। পুলিশ যদি টিয়ার শেল ফাটিয়ে থাকে তাহলে এই লোকগুলি কি করে আবার সামনের দিকে আসে? পুলিশ যদি জলকামান ব্যবহার করে থাকে, যদি ভুল না করে থাকি 5টার বেশি বোধহয় টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়, আমি যদি ভুল না করি। না 5টা টিয়ার সেল আপনি ফাটিয়েছেন, এটার মধ্যে কি ছিল সেটাও ইম্পর্টেন্ট। রাইট। ফাটানোর পরে যদি ধোঁয়া না বেরিয়ে জল বেরিয়ে থাকে তাহলে তো আপনি এদেরকে উত্তেজিত করেছেন, আপনি এদেরকে ইনস্টিগেট করেছেন। ওগুলো বানানোর সময় সিপিএম এর আমি বানানোর কথা বলিনি, নেওয়ার সময় এবং ফাটানোর সময়। বানানো তো হয়ই, ভারতবর্ষে হয় না এমন কোনো কাম নাই, সব হয়। এখন আপনি কি ফাটিয়েছেন, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে পুলিশ যদি মাইল্ড লাঠিচার্জ করে থাকে, আমার মনে হয় না লাঠিচার্জ সম্পর্কে আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে। পুলিশের লাঠির বাড়ি কি হয় এটা মোটামুটি সবাই জানেন। এবং পুলিশ আজকে কিন্তু আর ওই বাঁশের লাঠি ব্যবহার করে না, স্টিক ব্যবহার করে, ফাইবার স্টিক, খুব ভালো। এবং এইগুলোর এফেক্ট কিন্তু খুব মারাত্মক, এটা প্র্যাকটিক্যাল কথা। তারপরে জল কামান, জল বেরোবে শীতের দিনে। তো এই 3টা অপশনের পরে গুলি চালাতে হয়। আমার মনে হয় এখানের মধ্যে ইনভেস্টিগেশনের মধ্যে এই জিনিসগুলো আসা উচিত। যদিও মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে পুলিশের ভূমিকাটাও কিন্তু ইনভেস্টিগেশনের মধ্যে থাকবে। এখন ম্যাজিস্ট্রেট পর্যায়ের ইনকোয়ারিটা আমার মনে হয় এটা খানিকটা আইওয়াশের মতো। কারণটা হচ্ছে এই, সন্দীপদা ভালো জানবেন, জুডিশিয়াল এনকোয়ারি দরকার ছিল। আমি মনে করি সন্দীপদা সেটা জানবেন যে কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশনের একটা প্রাইমারি পার্ট হচ্ছে একটা পুলিশ ইনভেস্টিগেশন করে, একটা ম্যাজিস্ট্রেট লেভেলে সিভিল ইনভেস্টিগেশনের রিপোর্ট হয়, এবং 2টা রিপোর্টই কোর্টের কাছে দিতে হয়। এবং এটা ম্যান্ডেটরি প্রভিশন, এটা করতেই হয়, এটা বলতে হয় না, ম্যাজিস্ট্রেটকে একটা রিপোর্ট দিতেই হবে। কারণ এখানে গুলিও যদি চালানো হয়ে থাকে কোনো ম্যাজিস্ট্রেটের ইনস্ট্রাকশনে হয়েছে। 144 যখন জারি হয়েছিল ইনস্ট্রাকশন ম্যাজিস্ট্রেট দিয়েছেন, তো ম্যাজিস্ট্রেটের রিপোর্ট ম্যান্ডেটরি ইন এনি ক্রিমিনাল ইনসিডেন্ট। এটা কাউকে যদি বোঝানোর চেষ্টা হয় যে এটা দিয়ে আমরা এনকোয়ারি করছি, এটা এনকোয়ারি নয়, ইট ইজ এন প্রভিশন, এটা আপনাকে করতেই হবে। ইট ইজ ফ্যাকচুয়াল ম্যাট্রিক্স, দিস ইজ দ্য ম্যাট্রিক্স, এটার বাইরে আপনার হিসাব হবে না। তাহলে ম্যাজিস্ট্রেট পর্যায়ের এনকোয়ারিকে দিয়ে এটা বেরোবে, বা আপনি ধরেই নিতে পারেন ম্যাজিস্ট্রেট এনকোয়ারি, ম্যাজিস্ট্রেটের ইনস্ট্রাকশনে যদি গুলি চলে থাকে, ম্যাজিস্ট্রেট এনকোয়ারিতে এটা সত্য কোনোদিন আসবে না এবং আসা সম্ভব নয়। কারণ ম্যাজিস্ট্রেট হিমসেলফ ইজ এ পার্টি, অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং, যে উনিও একটা পার্টি। তো উনাকে দিয়ে বা উনার বন্ধু, উনার সহকর্মী কেউ একজন, কারোর ইনস্ট্রাকশনে এই কাজটা হয়েছে, তাহলে এখানে কি করা উচিত? আমার মনে হয় সরকারের, যদি সরকার, একটা দিক তো ঠিক, সরকার পরিষ্কার বলে দিয়েছেন বিজেপির কোনো কর্মী সেখানে ছিলেন না, আইপিএফটির কোনো কর্মী ছিলেন না, এবং আজকের প্রেস কনফারেন্সে এনসি দেববর্মা নিজে ছিলেন। আইপিএফটি এজ এ পার্টি ওরা ডিমান্ড করেছে এখানে সিবিআই জুডিশিয়াল এনকোয়ারি হোক, মেবার জামাতি আজকে বলেছেন উনি, বা উপজাতি ভিত্তিক বেশিরভাগ দলই ওরা বলতে চাইছে যে এটার মধ্যে একটা জুডিশিয়াল এনকোয়ারি হোক। জুডিশিয়াল মানে হাই লেভেল জুডিশিয়াল এনকোয়ারি, মানে সিটিং জাজ অফ দ্য হাইকোর্ট, রিটায়ার্ড জাজ। তো আমার মনে হয় এটা না দেওয়া পর্যন্ত মানুষের মধ্যে কনফিউশন থাকবে। যেমন পাপাই সাহার কথাটা উঠে আসছে, আমি কথাটা রিপিট করতে চাইনি, যেহেতু বারবার আসছে সেই জন্য আমি বলি, পাপাই সাহার ঘটনাটা কি হয়েছিল। এবং আমরা মোটামুটি, আমি হয়তো টিভির সামনে বলবো না আজকে, আপনিও বলবেন না, আপনিও জানেন কার গুলিতে মারা গিয়েছিল, এবং যিনি করেছিলেন হি ইজ এ ব্লু আইড বয় অফ মানিক সরকার, এভরিওয়ান নোজ। কেন হয়েছিল না, আমরা বিগত দিনে সংবাদে এনেছি, গতকালকেও আমরা সংবাদে এনেছি যে টিএসআর এর কমান্ড্যান্ট সাহেব, উনার তত্ত্বাবধানে হয়েছে। কেন ছিল? উনার ফ্যামিলি ওখানে আটকা পড়ে গেছে, মার্কেটে বলতে একটা জুয়েলারি শপে ছিলেন, এবং উত্তেজনায় উনি বারবার ফোন করছিলেন যে গুলি করে পাপাই সাহাকে হত্যা করা হয়েছিল। এটা মানিকবাবুও জানেন, মানিকবাবুর দল জানে, সবাই জানে, কিন্তু কোনোদিন কি বেরিয়েছে এটা, নাকি বেরোবে? চরণতলে নরনারী। এখন কথা হচ্ছে
কিন্তু বিপ্লব বাবুর তো আর এরকম কোনো ব্যাপার নেই। বিপ্লব বাবুর কাছে তো এই জিনিসটা নেই, কোনো পার্টি নেই, ক্ষমতার অলিন্দে উনি নতুন এসছেন, ওনার এইসব অব্লিগেশন থাকার কথা নয়। আমার মনে হয় এটা নিজেদের স্বচ্ছতা প্রমাণ করার জন্য এবং এই ঘটনাগুলো যাতে ভবিষ্যতে না ঘটে, আজকে যদি ইনভেস্টিগেশনটা প্রপার হয়, যারা সত্যি সত্যি দোষী তারা যদি ধরা যায় তাদেরকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা কম্পেনসেশন হয় যারা ভিকটিম হয়েছে, তারা যে কোনো যেভাবেই হোক ভিকটিম হয়েছে। এবং আমি বারবার এই কথাটা বলি, প্রশাসনের মধ্যে যে নতুন করে ত্রিপুরার প্রশাসন চালানোর যে মানসিকতা তৈরি হয়েছে, যে এক্সপেরিমেন্ট চলছে, এটা থেকে এই ফিয়াস্কো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এবং এই দাবিটা আমাদের প্রত্যেকের থাকা উচিত। আমি মোটামুটি ক্রস সেকশনের সঙ্গে আমার যোগাযোগটা বেশি, বিভিন্ন কারণে, প্রফেশনাল কারণে হোক, আমার ব্যক্তিগত হবির কারণে হোক। আমি কিন্তু উপর থেকে নিচ অনেক অনেক লোকের সঙ্গেই আমার যোগাযোগ আছে। আমি যেটুকু বুঝি যে কিছু কিছু উচ্চস্তরীয় পুলিশ অফিসার বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার এরা ত্রিপুরাকে নতুন করে প্রশাসনিক চেহারা দেওয়ার চেষ্টা করছেন। এটা খুব বিপজ্জনক এবং সরকারকে, যেই লোকগুলি মানিকবাবুকে পদস্খলনে সাহায্য করেছিল, এরা বিপ্লব বাবুকেও পদস্খলনে সাহায্য করছে। কারণ এরা এসছে বাইরে থেকে পরিযায়ী পাখির মতো, এখানে একটা নির্দিষ্ট পিরিয়ড চাকরি করবে, চলে যাবে। কিন্তু বিপ্লব বাবু বা তার দলের কর্মী, নেতা, মন্ত্রীরা কিন্তু এই রাজ্যে থাকবেন। ওনারা যদি মনে করেন পরিযায়ী পাখির কাঁধে ভর করে ঘুরবেন, ওনারা ভুল করবেন। এবং এই পুরো ঘটনার জন্য আমি কোনো রাজনৈতিক দলকে দায়ী করতে চাই না। আমি প্রথমেই বলতে চাই, পুলিশের যে ইন্টেলিজেন্স উইং, এরা আটারলি ফেল্ড। যেই পুলিশ অফিসারগুলো সেখানে ডিউটিতে ছিল, দে আর আটারলি ফেল্ড। ইমিডিয়েটলি অল অফ দেম শুড বি সাসপেন্ডেড, একদম পরিষ্কার। তারপরে হোম ডিপার্টমেন্ট, যে হোম ডিপার্টমেন্ট অবিবেচনাপ্রসূতভাবে এই ঘটনাটাকে এসকালেট করার জন্য কৌশলে ইন্টারনেট বন্ধ করে দিয়ে নতুন করে খেলা শুরু করেছে, এটা কিন্তু আমার মনে হয় যে এরাও চক্রান্তকারীদের তালিকার মধ্যে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলকে আমি আবারও সনির্বন্ধ নিবেদন করব, এই ব্যাপারগুলো আপনারা বিবেচনা করুন। যারা ত্রিপুরার মানুষকে সেন্টিমেন্টকে আঘাত করে, যারা করছেন তারা হয়তো সেটা দেখেছেন এক ফ্যামিলিতে সকালে এক ভাই আরেক ভাইকে গুলি করে, ওদের কাছে কিছু না। কিন্তু ত্রিপুরা রাজ্যে ভাই নয়, অপরিচিত লোকও যদি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে, আরেকজন মানুষ সে হৃদয় কাঁদে। এই ফিলিংসটা যাদের নেই, তাদেরকে দিয়ে যদি প্রশাসন চালানো হয়, পলিসি ঠিক করা হয়, তাহলে আমার মনে হয় জোট সরকার থাকবে কি থাকবে না আমি জানি না, কিন্তু এই রাজ্যের মানুষ শান্তি পাবেন না, শান্তিতে থাকতে পারবেন না। সিন্ধু, অ্যাজ এ প্যানেলিস্ট এই পর্বের আলোচনায় আমি খুব সংক্ষেপে আমার মতামতটা ব্যক্ত করতে চাইছি যে পাপাই সাহার ঘটনা বা 11 সালের 11 জুলাইয়ের ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সিআইডি তদন্ত দিয়েছিলেন। সিআইডি তদন্ত মানে সিআইডিতে যারা যান পুলিশ থেকেই তো যান, তারা আবার পুলিশে চলে আসেন, পুলিশ থেকেই আবার যান। সুতরাং মানে নিজেদের কৃতকর্মের তদন্ত করবে নিজেরাই। এর থেকে অন্তত বেটার হয়েছে যে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত, এর থেকে অন্তত বেটার। কিন্তু অবশ্যই খুবই মানে উপযোগী ছিল এবং ডিমান্ডও ছিল, উপযোগীও ছিল। ওটা হচ্ছে যদি বিচার বিভাগীয় তদন্ত দেওয়া যেত। কেন দিলেন না সেটা আমি বুঝতে পারিনি, কেন দিলেন না। এতে করে সরকারের কি ভাবমূর্তি ক্ষুণ্ণ হতো, আমি মনে করি ভাবমূর্তি অনেক উজ্জ্বল হতো। এটা কেন করেননি আমি জানি না। তো পাশাপাশি আরেকটা বিষয় যেটা এখানে, মুখ্যমন্ত্রী আজকের সাংবাদিক সম্মেলনে আইপিএফটিকে ক্লিনচিট দিয়েছেন। ঘটনা পরম্পরায় বলছে আইপিএফটিও ছিল, বড় নেতা না থাকলেও ছোট মাঝারি নেতারা ছিল। এখানে একদিকে প্রথম পর্বে যেমন আমি বলেছিলাম যে একদিকে পূর্ব লোকসভা কেন্দ্রের আসনটা নিয়ে প্রেশার পলিটিক্স, আবার আইএনপিটি আইপিএফটি কে উপজাতি সমাজের মধ্যে রাজত্ব করবে, গ্রিফ কার হাতে থাকবে, এই পলিটিক্সটা কিন্তু এর পেছনে আছে। তাদের নিজস্ব লড়াইও হতে পারে, কিন্তু নিজস্ব লড়াই হোক, পলিটিক্স যাই থাকুক, অপদার্থতা যাই থাকুক, সবকিছু মিলিয়ে রাজ্যের মানুষ কিন্তু গুলি খেলো। রাজ্যের মানুষ কিন্তু গুলি খেলো। 11 সালের 11 জুলাই রাজ্যের মানুষরা গুলি খেয়েছে, মাধববাড়িতে রাজ্যের মানুষরা গুলি খেয়েছে। লাস্ট আমাদের সময় কম, এক লাইনে কনক্লুশনটা আমি পরিষ্কার, আমি ব্যক্তিগতভাবে মনে করি জুডিশিয়াল এনকোয়ারি, ম্যাজিস্ট্রেট এনকোয়ারি দিয়ে কিছুই সত্যতা বেরোবে না। ফর শোয়িং দ্য ট্রান্সপারেন্সি অফ দি গভর্নমেন্টের এটা
হয়তো বা সরকার ভাববেন, হয়তো বা ম্যাজিস্ট্রেট দেওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে পুলিশেরও সন্দেহ না, আমাদের সময় কম। সময় কম, সুতরাং আই ওয়ান্ট দ্যাট ইট শুড বি জুডিশিয়াল। বিষ্ণু সেটা নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্ত হবে, এবং যেখানের মধ্যে যার মধ্যে যারা দূর দূরান্ত পর্যন্ত ইনভলভ থাকতে পারে, এতে সবাইকে বাদ দিতে হবে। সেটা জুডিশিয়াল হতে পারে, সিবিআই হতে পারে, যে কেউ হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট জেপিসি হতে পারে, কিন্তু যেই লোকগুলি ইনভলভ এদেরকে বাদ দিয়ে করতে হবে। তাতে সরকারের ভাবমূর্তি ভালো হবে এবং নতুন করে সরকারকে প্রশাসনিক বিন্যাসটা বুঝতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। দর্শক বন্ধুরা, আজকের সংলাপ অনুষ্ঠানের যেই মূল আলোচ্য বিষয় ছিল, সেই মূল আলোচ্য বিষয় ছিল মাধববাড়ি কাণ্ড। সেই কাণ্ডের পরিপ্রেক্ষিতে জোট সরকারের ভবিষ্যৎ। প্যানেলিস্টদের আলোচনায় একটা জায়গা অন্তত পরিষ্কার হয়ে গেছে, জোট সরকারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করার মতো সময় এখনও আসেনি, বা আগামী 5 বছরে হয়তো সম্ভবও না। কিন্তু মাধববাড়ি কাণ্ড নিয়ে যেই অ্যাকশনগুলো নেবার কথা ছিল, সেই অ্যাকশনগুলো যথাযথভাবে সর্বক্ষেত্রে হয়েছে, এটাও কিন্তু প্যানেলিস্টরা মনে করছেন না। মানুষ আর যাতে গুলি না খায়, তার জন্য প্রশাসনকে অবশ্যই আরও বেশি করে জনমুখী হওয়া প্রয়োজন। প্রশাসনের যারা অফিসাররা রয়েছেন, সেই অফিসাররা আইপিএস হতে পারেন, আইএস হতে পারেন, তারা মানুষের সাথে, মাটির সাথে আরও বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন। এই আলোচনাও কিন্তু আজকের সংলাপ অনুষ্ঠান থেকে বেরিয়ে এসছে, যে সংলাপ ভাবায়, ভাবনা পথ দেখায়। সবাইকে নমস্কার, শুভরাত্রি।